আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, সংঘাতের দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ট্রাম্পের খ্রিস্টান গণহত্যাকারী নাইজেরিয়া কেন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগী হয়ে উঠল? মার্কিন হামলার ঝুঁকির মধ্যেই ইরানে আবারও সরকার বিরোধী বিক্ষোভ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সম্ভাব্য যে কোনো ধরনের পদক্ষেপ বা কৌশলগত অবস্থান নিতে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা তৈরি করছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে। এবং আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং সামরিক কৌশলগত দিকগুলো সবসময়ই খুব সূক্ষ্মভাবে পরিচালিত হয়। সরাসরি কোনো সংঘাতে না জড়িয়েও কীভাবে একটি দেশকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে চাপে রাখা যায় তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান, যেখানে তারা সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সাইবার স্পেস এবং অর্থনৈতিক অবরোধকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আপনারা যদি একটু পিছনের দিকে তাকান তবে দেখতে পাবেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোকে এমনভাবে প্রস্তুত রেখেছে যেন যে কোনো জরুরি পরিস্থিতিতে খুব দ্রুত রেসপন্স করা যায়। যেমন কাতার, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। তবে বর্তমানের আধুনিক রণকৌশলে সরাসরি আক্রমণ বা গোলাগুলির চেয়েও অনেক বেশি কার্যকরী হচ্ছে সাইবার ওয়ারফেয়ার বা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ, যা দিয়ে একটি দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং খাত বা যোগাযোগ ব্যবস্থাকে নিমিষেই অচল করে দেওয়া সম্ভব। এবং সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র হয়তো এমন কোনো প্রযুক্তিগত কৌশলই নিতে পারে যাতে কোনো রকম শারীরিক বা দৃশ্যমান সংঘাত ছাড়াই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে। এর পাশাপাশি অর্থনৈতিক স্যাংশন বা নিষেধাজ্ঞার বিষয়টি তো রয়েছেই, যা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটি দেশকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার কৌশল যুক্তরাষ্ট্রের অনেক পুরনো এবং পরীক্ষিত একটি পদ্ধতি, যার মাধ্যমে তারা মূলত প্রতিপক্ষ দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে দুর্বল করে দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমশ বাড়তে থাকা এই উত্তেজনার পারদ পুরো বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলতে যাচ্ছে, যা নিয়ে বিশ্বের তাবুত বাঘা বাঘা বিশ্লেষকরা এখন গভীরভাবে চিন্তিত। এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে একটি বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা খুব দ্রুতই তৈরি হতে পারে। এই সংঘাতের শিকড় খুঁজতে গেলে আমাদের অনেক বছর পেছনে ফিরে যেতে হবে, কারণ এই দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থাহীনতা একদিনে তৈরি হয়নি, বরং দশকের পর দশক ধরে চলে আসা নানা ভূ-রাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার সমীকরণ এই পরিস্থিতিকে আজকের এই জটিল পর্যায়ে নিয়ে এসেছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই সংঘাত শুধু ওই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পুরো বিশ্বের জ্বালানি বা তেলের মূল কেন্দ্রবিন্দু, আর সেখানে যদি সামান্যতম কোনো অস্থিতিশীলতা দেখা দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার প্রভাব বাংলাদেশ সহ সারা বিশ্বের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের ওপর পড়বে। পরিবহন খরচ বেড়ে যাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির যে বৈশ্বিক চেইন রিয়াকশন, তা থেকে কোনো দেশই মুক্ত থাকতে পারবে না। এবং ঠিক এই কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সবাই চাইছে যে কোনো মূল্যে এই সংঘাতকে প্রশমিত করতে। তবে সমস্যা হচ্ছে যখন দুটি পরাশক্তি বা আঞ্চলিক শক্তি নিজেদের অবস্থান থেকে এক চুলও ছাড় দিতে রাজি থাকে না, তখন কূটনৈতিক আলোচনার টেবিলগুলো ক্রমশ ছোট হয়ে আসে এবং সামরিক মহড়া বা শক্তি প্রদর্শনের মতো বিষয়গুলো সামনে চলে আসে, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই গ্লোবালাইজেশনের যুগে এক দেশের সমস্যা কিভাবে অন্য দেশের ড্রয়িং রুমের আলোচনায় পরিণত হয়। আমরা যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখব উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ইরানের এই ক্ষেপণাস্ত্র ছোড়া বা সামরিক মহড়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশাল বার্তার জন্ম দিয়েছে। কারণ ভৌগোলিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ,
যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 20-30% জ্বালানি তেল পরিবাহিত হয়। এই অত্যন্ত সরু কিন্তু কৌশলগতভাবে অত্যাবশ্যকীয় জলপথটিতে যখন কোনো সামরিক কার্যক্রম বা পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়, তখন তা কেবল একটি সাধারণ মহড়া হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো পশ্চিমা বিশ্বের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তা হিসেবে কাজ করে যে এই অঞ্চলে কৌশলগত নিয়ন্ত্রণ কাদের হাতে রয়েছে। ইরান মূলত এই ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা এবং নিজেদের জলসীমায় তাদের নিরঙ্কুশ আধিপত্যের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দিতে চায়, বিশেষ করে এমন এক সময়ে যখন তাদের ওপর নানামুখী আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন যে হরমুজ প্রণালী যদি কোনো কারণে মাত্র কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় বা সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, তবে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর কলকারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় এক ভয়াবহ স্থবিরতা নেমে আসবে এবং তেলের দাম আন্তর্জাতিক বাজারে এমন এক পর্যায়ে পৌঁছাবে যা সামাল দেওয়া অনেক দেশের পক্ষেই অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই জায়গাটিতেই ইরান তাদের ভৌগোলিক অবস্থানকে একটি অত্যন্ত শক্তিশালী স্ট্র্যাটেজিক কার্ড হিসেবে ব্যবহার করছে এবং তারা বোঝাতে চাইছে যে তাদের ওপর যদি কোনো ধরনের বাড়তি চাপ প্রয়োগ করা হয়, তবে তার ফলশ্রুতিতে পুরো বিশ্বের অর্থনীতিকেই চড়া মূল্য দিতে হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে, যা পরিস্থিতিকে একটি স্নায়ুযুদ্ধের রূপ দিয়েছে, যেখানে দুই পক্ষই একে অপরকে মেপে দেখছে কিন্তু সরাসরি কোনো সংঘাতে জড়ানো থেকে বিরত থাকছে। ট্রাম্পের শাসনামলে যেই নাইজেরিয়াকে মানবাধিকার বা ধর্মীয় ইস্যুতে চরম নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছিল এবং খ্রিস্টান গণহত্যাকারীর মতো গুরুতর শব্দ ব্যবহার করে সমালোচনা করা হয়েছিল, সেই নাইজেরিয়ায় আজ কিভাবে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ও কৌশলগত সহযোগী হয়ে উঠল, তা আন্তর্জাতিক কূটনীতির একটি চমৎকার এবং বিস্ময়কর অধ্যায়। কূটনীতিতে একটি অত্যন্ত জনপ্রিয় প্রবাদ রয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আর যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বর্তমান সম্পর্কের সমীকরণটি ঠিক এই প্রবাদটিরই সবচেয়ে বড় বাস্তব উদাহরণ। আফ্রিকা মহাদেশ বর্তমানে বিশ্ব রাজনীতির নতুন একটি ফ্রন্টিয়ার বা রণক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো তাদের অর্থনৈতিক এবং কৌশলগত আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে আফ্রিকায় নিজেদের প্রভাব ধরে রাখতে হলে নাইজেরিয়ার মতো একটি শক্তিশালী দেশের সাথে মিত্রতা স্থাপন করা তাদের জন্য অপরিহার্য। নাইজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল এবং অর্থনৈতিকভাবে অন্যতম শক্তিশালী একটি দেশ, যাদের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, যা যে কোনো বৈশ্বিক পরাশক্তির জন্যই একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয়। এছাড়া পশ্চিম আফ্রিকা অঞ্চলে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং নিরাপত্তাজনিত যে ঝুঁকিগুলো তৈরি হয়েছে তা মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের একটি নির্ভরযোগ্য আঞ্চলিক পার্টনার প্রয়োজন ছিল, আর সেই অভাব পূরণের জন্য নাইজেরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে তাদের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে পেন্টাগন। আপনারা যদি একটু গভীরভাবে খেয়াল করেন তবে দেখবেন যে অতীত সরকারগুলোর যে কোনো কঠোর বা বিতর্কিত মন্তব্যকে একপাশে সরিয়ে রেখে বর্তমান বৈশ্বিক বাস্তবতার নিরিখে দুই দেশই একটি প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত সমাধানে পৌঁছেছে, যেখানে অর্থনৈতিক বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন চাপের কারণে তৈরি হওয়া বাহ্যিক ঝুঁকির মধ্যেই ইরানের অভ্যন্তরে পুনরায় যে সরকার বিরোধী বিক্ষোভ বা সাধারণ জনগণের অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠেছে, তা দেশটির অভ্যন্তরীণ এবং বৈদেশিক রাজনীতির একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর সংমিশ্রণ। যখন কোনো দেশ দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যায়, তখন তার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সেই দেশের সাধারণ জনগণ, কারণ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক যেমনটি আমরা এখন ইরানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে দেশটির স্থানীয় মুদ্রা রিয়ালের মান মারাত্মকভাবে কমে গেছে।
সাধারণত একটি দেশের ওপর যখন বাইরের কোনো পরাশক্তির চাপ বা হামলার ঝুঁকি থাকে তখন সেই দেশের মানুষ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ভেতরের সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়। কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন, কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছে তা এখন বাহ্যিক হুমকির চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে প্রকাশ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে উন্নত জীবনযাপন, অর্থনৈতিক সংস্কার এবং অধিকতর সামাজিক স্বাধীনতার দাবিতে, যা সামাল দিতে প্রশাসনকে বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের এই অভ্যন্তরীণ পরিস্থিতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারা বিশ্বাস করে যে বাইরে থেকে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি যদি ইরানের ভেতরে এই ধরনের জন অসন্তোষ অব্যাহত থাকে তবে তা ইরান সরকারকে তাদের বৈদেশিক নীতি পরিবর্তন করতে বা আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। তবে এই ধরনের বিক্ষোভ বা সমাবেশগুলো অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং এর পেছনে দেশের তরুণ সমাজ এবং কর্মজীবী মানুষের একটি বড় অংশ যুক্ত রয়েছে, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত এবং তারা এমন একটি সিস্টেমের পরিবর্তন চায় যা তাদের বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে।